এজেন্সিতে হয়তো জব করবো, ওখানে এজেন্সিতে আমরা ইন্টারভিউ যখন দিই আমরা মনে করি যে ইন্টারভিউটা হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমি কিছু কোশ্চেন আস্ক করবে, আমি অ্যান্সার দিব। নট লাইক দ্যাট। আমরা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে নিজেকে সেল করার জায়গা। একটা কাস্টমার যদি কোনো একজন ব্র্যান্ড বা একজন কোনো একটা নতুন বিজনেসের সাথে ইন্টারাক্ট করতে হয় বা তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিতে হয়, 10 থেকে 21 বার তাকে দেখাইতে হয় জিনিসটা, তার সামনে আসতে হয়। আমাদের হচ্ছে যে কোনো একটা স্কিল ডেভেলপ করার আগে আমাদের মাইন্ডে রাখতে হবে যে আমাদের কমিউনিকেশনটা বেটার করতে হবে, ইংলিশটা বেটার করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আপনার, আমি মনে করি যে কেউ যদি এসিও করতে চায় তার উচিত হচ্ছে মেটা মার্কেটিংয়ে ইনভেস্ট করা, তার উচিত হচ্ছে এসিওতে ইনভেস্ট করা। বাংলাদেশে এখনও মানুষ হচ্ছে খুবই কম আমি দেখছি যে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কাউকে নিতে। আমরা 24 সালে দেখলাম এআই রেভলিউশন, 23 সালে দেখলাম বিটকয়েন রেভলিউশন, সব কিছুই দেখলাম আমরা। 25 সালে আসলে কী হবে? এবং আমি যদি সাথে আরেকটা কোশ্চেন অ্যাড করি যে আমরা অনেকে বিভিন্ন স্কিল এখন দরকার বিভিন্ন কোম্পানি, তো আমরা 25 থেকে আগামী 30 পর্যন্ত মানে এরকম 5-7 বছর এরকম কী স্কিল থাকবে যেটা আপনি মনে করেন যে আমাদের এখন থেকে ডেভেলপ করা উচিত এবং এটা আমাদেরকে ফিউচারে অনেক বেশি হেল্প করবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। আমি প্যাসিভ জার্নাল পডকাস্ট থেকে আজকে তন্ময় আপনাদের সাথে কথা বলবো। সো আমাদের পডকাস্টে মেইনলি আমরা মার্কেটিং এবং হচ্ছে বিজনেস নিয়ে কথাবার্তা বলবো। সো আমাদের সাথে আজকে সিয়াম আছে। সো থ্যাংক ইউ সিয়াম ফর কামিং। থ্যাংক ইউ। আমি বলবো সিয়াম একটু ছোট করে নিজের ইন্ট্রোডাকশন দিতে, কারণ আমাদের তো মানুষজন চিনে না ওভাবে করে। ঠিক, আমি মোহাম্মদ সিয়াম। আমি গত 2 বছর ধরে এসিও নিয়ে কাজ করছি এবং আমি বিবিএতে অনার্স করতেছি। অ্যান্ড আমি ট্রাই করতেছি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত থাকার জন্য এবং বিভিন্ন স্টার্ট আপ এবং নিজের কিছু বিজনেস দাঁড় করানোর জন্য। নাইস। ওকে সিয়াম, সো ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড উই এন্ড আপ হেয়ার? আমি আপনাকে কিভাবে চিনলাম? কারণ আমার ছোটখাটো ইন্ট্রো যদি আমি দিয়ে থাকি, মানে যদি দেই, সেটা হচ্ছে আমি তন্ময়। আমি গত 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং স্টার্ট আপে কাজ করছি। আমি বাংলাদেশের স্টার্ট আপ ফিল্ডে মোটামুটি চাল ডাল, সেবাটা XYZ, তারপরে এরকম বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করা হয়েছে ডিজিটাল মার্কেটিং নিয়েই। সো আমি সিয়ামকে কিভাবে খুঁজে পেলাম, এই কোশ্চেনটা আমি কেন করছি এটার অ্যান্সার আমি একটু পরে দিব। সিয়াম, মেবি আমরা দুজনে পরিচয় হয়েছিল টাইনোমেল পডকাস্টের গ্রুপ কিংবা এখান থেকে পরিচয় হয়েছিল। তো আমি মাঝে মধ্যে খুঁজতাম যে কার সাথে একটু নেটওয়ার্কিং করা যায়। আমি যেহেতু এসিও নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, বা মাঝে মধ্যে খুঁজতাম যে আসলে কাউকে পাওয়া যায় কিনা যাদের থেকে একটু ইনসাইট নেওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আপনাকে আমি পেয়েছিলাম মনে হয় টাইনোমেল পডকাস্টের গ্রুপ থেকে। তো ওখান থেকে পরিচয়, আস্তে আস্তে ইনবক্সে পরিচয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথাবার্তা হয়েছিল। তো ওই থেকে লিঙ্কডইনে কথা হয়েছিল অনেকবার আমাদের, এবং অনেকবার কলেও কথা হয়েছিল আমার বিভিন্ন লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে। দেন আপনি আমাকে অনেক অ্যাডভাইসও দিয়েছিলেন, তো ওইগুলো নিয়ে আমাদের অনেক বেশি ডিসকাস হয়েছিল। এবং মেবি 1-1.5 বছর আগে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল, 2-1টা প্রজেক্ট নিয়ে। অ্যান্ড দ্যাটস হাউ আমরা এখানে পর্যন্ত আসতে পারছি। এটা আমি জিজ্ঞেস করলাম এই কারণ হচ্ছে আমি তো আমার হোম টাউন মফস্বল যশোর খুলনা বাংলাদেশে। সো ওইখানেও এরকম অনেক মানুষ আমাকে রিচ আউট করার চেষ্টা করে। এই জন্য না যে আমি সেলিব্রিটি বা কিছু, বাট আই এম পুটিং মাইসেলফ আউট দেয়ার। আমি লিঙ্কডইনে রেগুলার পোস্ট করি, আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ওখানেও আমি আপলোড করি। সো অনেক মানুষই কিন্তু রিচ আউট করার চেষ্টা করে, বাট তাদের ওয়ে এবং অ্যাপ্রোচটা এবং কনসিস্টেন্সিটা ভালো থাকে না। সো ওইটাই আমি আসলে জিজ্ঞেস করলাম যে আপনার ক্ষেত্রে আপনি এমন কি করছিলেন যেটার কারণে ধরেন আপনার সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড হলাম। প্যাসিভ জার্নাল পডকাস্টে আমার মনে হচ্ছিল যে একজনের সাথে আমি একটু মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। দেয়ার কুড বি মেনি পিপল যাদের সাথে আমি ফিউচারে কথা বলবো, বাট আপনার সাথে কেন আসলাম? আপনার কি মনে হয়, হোয়াট ওয়ার্ক ওয়েল ফর ইউ? আই ডোন্ট থিঙ্ক যে আমি কি করছি আমি এটা সম্পর্কে খুব ডিটেলস জানি না যে কি করছি। আমি ট্রাই করি হচ্ছে কারোর সাথে এরকম ভাবে অ্যাপ্রোচ করার যেন সে মানে আমার কোনো একটা মেসেজ যেন ইগনোর না করতে পারে এইভাবে একদম ডিরেক্টলি। তো আমি হয়তো বা আপনাকে ওইভাবে অ্যাপ্রোচ করছি। আমি খুব যে আহামরি ভাবে কোনো কিছু করি যে আচ্ছা ভাইয়া এইটা করে দেন হচ্ছে এই অ্যাঙ্গেল আগাইতে হবে, দেন একজন আমাকে রিপ্লাই দিবে, আমি বলি লেট মি টেল ইউ দ্যাট। সেটা হচ্ছে যে কোনো সময় আমরা যখন কোনো একজন মানুষকে অ্যাপ্রোচ করি, প্রথম জিনিস তারা দেখে, যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে আমি কিন্তু কর্পোরেটেও ছিলাম, আমার কাজ ছিল ভেন্ডরদের সাথে কাজ করে। আমি যখন চাল ডালে কাজ করতাম 4 মাস, প্রথমটা হচ্ছে একটু প্রফেশনালিজম দরকার হয় যে সে। সেকেন্ড হচ্ছে আমি যার সাথে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি সে অ্যাকচুয়ালি মানে তাকে আমি কিছু ভ্যালু দিতে পারতেছি কিনা। সো আপনার কিন্তু 2023 সালে আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম যার এসইওর অডিটের জন্য আমার একজনকে দরকার ছিল, অ্যান্ড ইউ আর ভেরি কনসিস্টেন্ট, ইউ আর ইন মাই মাইন্ড। সো আমি আপনাকে ওটা দিতে পারছিলাম। পরে ওইটা আমরা কাজ করতে পারি না বিকজ অফ দ্য ক্লায়েন্ট, বাট এইটা ছিল। সো আজকে আমরা ওখান থেকেই শুরু করব যে আপনারও এসইও এই জিনিসটা শুরু করছেন কোথা থেকে, আর এখন আপনি কোথায় আছেন? এসইও জিনিসটা একটু সবার একটু এসইও জিনিসটা কি একটু ছোট্ট করে। আচ্ছা, এসইও হচ্ছে এরকম একটা জিনিস বর্তমানে যে এসইও মানে আমরা বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইটটাকে এমনভাবে অপটিমাইজ করি যেখানে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্ট টেকিং বা বিভিন্ন র্যাঙ্কিংয়ে আমাদেরকে আগে নিয়ে যায়। তো একটা লাভ কি?
লাভ হচ্ছে আমরা যখন কেউ হচ্ছে আমরা সবাই হচ্ছে কোনো কিছুর জন্য একটু গুগলে সার্চ দিই, ফেসবুকে সার্চ দিই, ইউটিউবে সার্চ দিই, যে কোনো মাধ্যমে আমরা সার্চ দিতে পারি। তো আমাদের কাজ হচ্ছে ওই সার্চটা যেন কেউ দিয়ে আমাকে পায়, ওই জিনিসটাকে এনশিওর করা। তো ওইটার জন্য হচ্ছে আমরা কাজ করে থাকি। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে আসলে আমরা মানে এসইওটা হচ্ছে আমি কেন আসলাম বা কিভাবে আসলাম, হ্যাঁ এসইওতে আসার বিষয়টা না খুবই ইন্টারেস্টিং বিষয়। যে আসলে আমি মানে একদম আমার ক্লিয়ারলি মনে আছে আমি কিভাবে আসছি। আমার কোনো ধারণা ছিল না আমি কি করবো। আমি 1 বছর হচ্ছে একটা একটা এরকম একটা মানে ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছিলাম, যেখানে আমি বুঝতেছিলাম না নিজেই। নাম বললেন না আবার। ওকে ঠিক আছে। তো নিজেই বুঝতেছিলাম, কিন্তু আমি হচ্ছে এসএসসির পরে একদম না এসএসসির আগেই হয়তো বা আমি একদম বসেছিলাম, মানে কিছু করতেছিলাম, মোবাইল টিপতেছি। তো আমার এক বড় ভাই ছিল, যিনি হচ্ছে ওনার ছোটখাটো একটা এজেন্সি আছে, তো উনি হচ্ছে এজেন্সি চালাচ্ছিল, মার্কেটিং এজেন্সি। জি মার্কেটিং এজেন্সি। তো ওখানে হচ্ছে উনি আমাকে হুট করে একদিন বললো যে সিয়াম তুমি কি করো, আর তোমাকে দেখি হচ্ছে বিভিন্ন লিঙ্কডিনে পোস্ট দাও, তুমি করোটা কি? আমি বললাম আমি তো এতদিন হচ্ছে লিঙ্কডিন নিয়ে কাজ টাজ করতাম, লিঙ্কডিনে লিড জেনারেশন নিয়ে কি ওইটা প্রজেক্ট দিলে করতাম, তারপরে হচ্ছে বিভিন্ন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতাম, তো এইগুলো জাস্ট করতেছি, কিছু জানি না কি করতেছি। তো উনি বলে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে আগাও। তা আমি হচ্ছে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তা তো ঠিক কথা যে একটা বিষয় নিয়ে আগানো উচিত। তারপরে আমি দেখতাম হচ্ছে খালিদ ফারহান ভাই হচ্ছে ওনার বেস্ট হ্যান্ডসাম বয় ইন বাংলাদেশ দিয়ে হচ্ছে উনি র্যাঙ্কে আসলো, ফার্স্টে দেখাচ্ছে, মানে ওই জিনিসটা তখন মাথার মধ্যে অনেক মানে ইন্টারেস্টিং লাগতো যে আসলে ওরে এটাও পসিবল যে কেউ হচ্ছে এরকম ভাবে আসতে পারে। যদিও এখন ভাবে যে জিনিসটা খুব ইজি, তো তখন হচ্ছে জিনিসটা খুব কাজে লাগতেছে। খুব ইজি, কারণ এটাও পরে এক্সপ্লেইন করেন, আমি জানি মানে অডিয়েন্সের জন্য। জি। তো আমি হচ্ছে তখন এই জিনিসটা খুব মানে লাগতেছিল যে আসলে তাহলে এসইও নিয়ে কাজ করা যায়, মানে কেন জানি ফেসিনেশন টাইপের জিনিস লাগতেছিল জিনিসটাকে, মানে বলবো না যে খুব মানে প্রফেশনাল, খুব ভাই বা চিন্তা কিছু এরকম না, জাস্ট মনে হলো। তার ওনাকে মানে অ্যাপ্রোচ করলাম যে ভাইয়া আমার তো এসইও নিয়ে করার ইচ্ছা, তো আমি কি করতে পারি। কোন ভাইয়া? যে আপনার এজেন্সির ভাইয়া। তো ওনাকে হচ্ছে বললাম যে আমি হচ্ছে এসইও নিয়ে কাজ করতে যাচ্ছি। তো উনি বললো হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করো। তো উনি আমাকে কিছু কোর্সের লিঙ্ক দিল। দেন আমি হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলাম ফ্রি কোর্স, এবং খুব ভালো বাংলাদেশের খুব টপ মেন্টরের। তো উনি হচ্ছে আমাকে ওইগুলো কোর্সের লিঙ্ক দিল। তো দেওয়ার পর আমি শুরু করলাম, মানে বেসিকটা শিখে শুরু করলাম। দেখলাম যে ওকে ঠিক আছে, আমি মানে বুঝতেছি জিনিসটা। বেসিকটা আমার মোটামুটি উইদিন 2-3 ডেজ মধ্যে বেসিক আমার চলে আসছে। তো এটা হওয়ার পরে আমি শুরু করলাম হচ্ছে এসইও জার্নি। তো তখন হচ্ছে ওনার ওয়েবসাইট দিল আমাকে। আমি হচ্ছে তখন ওনার যে এজেন্সি ওয়েবসাইটটা আছে, তো ওইটা হচ্ছে উনি আমাকে দিল, যে বললেন সিয়াম এটাতে তুমি প্র্যাকটিস করতে থাকো। তো ওনার প্রথম ওই আমি কেন নিজেকে বলি যে আমার এত বছর এক্সপিরিয়েন্স, কারণ আমার নামটা নিতে পারেন, খুশি হবে। ওনার ছিল হচ্ছে রিপন এজেন্সির নামটা নিলাম না। তো উনি হচ্ছে তো ওনার ওয়েবসাইটে দেওয়ার পরে আমি হচ্ছে ওখানে কিছু কাজ শুরু করার পরে হচ্ছে খুব মানে ভালো লাগতেছিল যে কিছু করতেছি। দেন হচ্ছে টুকটাক কিছু একটা জিনিস হচ্ছে র্যাঙ্কিং আসতেছে, যেহেতু বাংলাদেশে তেমন কোনো কম্পিটিশনই নেই, তো খুব ইজি কিছু কিছু জিনিস হচ্ছে খুব আগে তো হচ্ছে অনেক ইজিলি র্যাঙ্ক করা যেত, আর 1-1.5 বছর আগের কথাও হইলেও বলা যায়। তো তখন থেকে শুরু হয় আর এসইও জার্নিটা। এবং আমি এই জন্যই বলি যে আমার এক্সপিরিয়েন্স বেশি, কারণ আমি শুরুই করছি একদম হাতে কলমে, মানে আমার নলেজ একদম কাজ থেকে শুরু, আমি শিখতেছি অ্যাপ্লাই করতেছি, এভাবে আমার জার্নিটা শুরু হয়ে গেল। কুল। সো আমি বুঝলাম এসইও আপনি শেখার চেষ্টা করছেন বিকজ আপনি দেখলেন যে আপনি হ্যান্ডসাম ম্যান ইন বাংলাদেশ এরকম একটা মানে আচ্ছা এটা একটু এক্সপ্লেন করেন কিভাবে এটা হলো, মানে ওটা কিভাবে করছিলেন বলেন তো উনি। এটা তো খুব ইজি বিষয়, ওইটা হচ্ছে কাইন্ড অফ কম্পিটিশন নেই এমন একটা এরকম একটা জিনিস দিয়ে হচ্ছে শুরু করলো। মানে আপনি যদি কেউ চান যে হচ্ছে আমি নিজের নামটা নিয়েও হচ্ছে যদি আপনার নামটা ইউনিক কিছু হয়, সেলিব্রিটির সাথে নাম মিলে, তাহলে আপনারটাও ইজিলি হয়ে যাবে। জাস্ট আপনার ওয়েবসাইট থাকতে হবে, এমন হতে পারে যে আপনার লিঙ্কডইন দিয়ে আপনার হচ্ছে হয়ে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি, অনেকে মনে করে যে সার্চ মানে এসইও মানে হচ্ছে গুগলের সাথে মানে ঝগড়া করা। এসইওর সাথে গুগলের সাথে জিনিসটা, গুগল তো অ্যাকচুয়ালি চায় যে আমার বেস্ট রেজাল্ট আমি যেন দিতে পারি, বাট গুগল হচ্ছে বাংলাদেশের জন্য ভালো, কারণ বাংলাদেশ সবাই গুগল ইউজ করে, এই জন্য হচ্ছে আমরা সবাই মানে এসইও বললে মনে হয় যে গুগলে গিয়ে আমি অপটিমাইজ করবো, গুগলের ওয়েবসাইট অপটিমাইজ করবো। এসইও বর্তমানে আগে তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এখন সবাই বলে সার্চ এনিহোয়ার অপটিমাইজেশন, যেখানে মানে আগে শুধু আমরা গুগলকে অপটিমাইজ করতাম, মানে গুগলে আমরা একটা ওয়েবসাইট এরকমভাবে অপটিমাইজ করতাম যেন গুগল আমাকে র্যাঙ্ক করে। এখন আমরা হচ্ছে গুগলের ওয়েবসাইটে অপটিমাইজ করবো, এটা বিংয়েও করবো, এটা হচ্ছে আমরা লিঙ্কডইনে করবো, এটা আমরা ফেসবুকে করবো, ইউটিউবে করবো, দেন হচ্ছে আমরা কোরা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, মিডিয়াম, সব জায়গায় হচ্ছে আমরা মানে আমাদের এরকম ভাবে অপটিমাইজ করতে হবে যেন আমাদের জিনিসটা র্যাঙ্ক করে। আমাদের একটা পেজও র্যাঙ্ক করানো দরকার পড়ে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করানো দরকার পড়ে। দেখি যে লাস্টে ওই যে কাস্টম নামটা চেঞ্জ করে এখানে অনেক কিছু করা যায় এটা। তো এইভাবে হচ্ছে অনেকভাবেই এসইওটা হচ্ছে আমরা করি। যদিও বাংলাদেশের সবাই এখন শুধু এসইও মানেই বুঝে হচ্ছে একটা ওয়েবসাইট দিবে, র্যাঙ্ক করবে, এবং র্যাঙ্ক করতে মনে লাগে শুধু 24 ঘন্টা, এরকম একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে। নাইস, ওকে, বুঝতে পারছি আপনার শুরুর জার্নি। সো এটাই আমার কাছে মনে হয় যে শুরুতে যে কোনো সময় আমার
যেই ভিডিওগুলো আমি বানাইছি রিসেন্টলি, আমি একটা বানিয়েছি হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং 25 সালে শুরু করা যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে বানিয়েছি। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম যে ওকে, ফাইন্ড আ মেন্টর। থার্ড স্টেপে যে প্রথম স্টেপ ছিল ওইখানে যে আমি আগে আমি ইকোসিস্টেম বুঝবো, ইন্টারনেট কিভাবে কাজ করে, সার্ভার কিভাবে কাজ করে, ডোমেন কি, হোস্টিং কি, ওয়েবসাইট কি, কেন ওয়েবসাইট লাগে, এইসব ব্যাপারে আমি একটু ঘাটাঘাটি করবো। করার পরে হচ্ছে আমি একটা বেসিক কোর্স করবো, এটা কোনো টাকা খরচ করবো না, আমি ইউটিউবে বা কোনো জায়গায় বেসিক কোর্স করবো। থার্ডে যে আল ট্রাই টু গেট অ্যান ইন্টার্নশিপ কোথাও, অ্যান্ড আমি কাজ করব এবং তারপরে শিখবো, বকা খাবো, ঝামেলা হবে, বাট ওই শেখাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখি, আমি ছিলাম চাল ডালে তখন, 2020 সালের কথা বলতেছি। তখন আমাদের লিটারালি মানে এটা আমার বলতে অসুবিধা নেই, ওখানে হাতে ধরে ধরে শেখানো হয়েছিল জিনিসগুলো। অ্যান্ড যখনই প্রবলেমে পড়তাম তখন যেহেতু বাজেট আমাদের দেওয়া হতো, আমরা ফিগার আউট করে করে শিখতাম। ওই লার্নিংটা ওয়াজ হিউজ, মানে ওইখানে লিটারালি আমার পেছনে কেউ রকেট দিয়ে দিছে, আমি ওই কিছুই জানতাম না থেকে অনেক কিছু জানতেছি, এরকম একটা বিষয় ছিল। সো ওইখান থেকে আমার আসলে নেক্সট কোয়েশ্চেন, যে আপনি আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করেন যে আপনি তো শিখছেন জিনিসটা অ্যান্ড আপনি লিঙ্কডইনেও চেষ্টা করতেছেন, বাট এখনো পর্যন্ত কিন্তু যেখানে আপনি আসেন থেকে আপনি তো পড়ালেখার পাশাপাশি করছেন জিনিসটা, ফুল টাইম এটার ওয়ার্ল্ডে ডুবে যাওয়ার জন্য যেই কাজটা করা দরকার, এইখানে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করতেছেন, যেটা আমার মনে হয় আমাদের ভিউয়াররা মানে ইন্টারেস্টেড। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, আমি যদি আপনাকেও বলি যে বাংলাদেশে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেন্টর মানে শিখাবে, এই জিনিসটা আমার খুব ল্যাকিংস মনে হয়। অবশ্যই আছে, বাট এক্সপেন্সিভ, হিউজ এক্সপেন্সিভ। আচ্ছা ওইটা আমরা আসবো, বাট কথা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একটা মেন্টর বা হচ্ছে প্রপার মেন্টর যেটা হচ্ছে আমাদেরকে শিখাবে। কারণ আমরা একটা জিনিস দেখতেছি কি যে হচ্ছে মানুষ ডিজিটাল মার্কেটিং পানিবাদ মনে করতেছে, মানে ফ্রিল্যান্সিং শুরু করবো ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং শুরু করবো ডিজিটাল মার্কেটিং, আগে গ্রাফিক ডিজাইনের সাথে এটা হয়েছিল, মানে জিনিস হচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে এটা একদম ক্রিঞ্জ টাইপের এখন মানুষ মনে করে। ডিজিটাল মার্কেটার কেউ পরিচিতি পাচ্ছে না যে আমি একজন ডিজিটাল মার্কেটার, কেউ বলতেই চায় না, যার যার হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করছি সেটা হচ্ছে যে প্রপার মেন্টরশিপের। আমার এটা খুব বড় একটা ল্যাকিংস ছিল যে এখানে আমি কারোর প্রপার মেন্টরশিপ পাইনি। আমি হচ্ছে ইউটিউব থেকে শিখছি, আমি হচ্ছে বিভিন্ন কোর্স থেকে, আমি ইউটিউব থেকে শিখে ইনকাম করে দেন কোর্স কিনে তারপরে আবার কোর্স থেকে শিখে দেন আবার ইমপ্লিমেন্ট, মানে এইভাবে চলতেছিলাম। আমি এখনো টাকা পেলে ট্রাই করি একটা করে কোর্স। এখানে একটা ব্যাপার আছে, আপনার এটাকে আমি তারপরেও একটু অ্যাপ্রিশিয়েট করবো, আপনার সামনেই বলি, আপনি তো স্টুডেন্ট অবস্থায় করছিলেন, এমন না যে ইউ ডিডন্ট হ্যাভ এনিথিং এলস, আপনি পড়ালেখা করতে করতে এটা করছিলেন, এন্ড ইউ আর আর্নিং এন্ড ইউ আর অলসো ইনভেস্টিং। হ্যাঁ, এবং আমার মতে হচ্ছে কি যে আমি হচ্ছে যেহেতু ক্লাস 10 থেকে আমার এই জার্নি শুরু, তো আমি তখন থেকে করতেছি। তো এর মধ্যে সবচেয়ে বড় আর একটা প্রবলেম হচ্ছে কি, আমরা হচ্ছে আমাদেরকে সবাই এসইও শেখাবে বা ডিজিটাল মার্কেটিং শেখাবে, প্রপারলি কেউ সেলসটা শেখাবে না। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে আমি যেটা যখন শুরু করছি সবাই বলতো যে ফ্রিল্যান্সিং শুরু করো, অনেক টাকা অনেক টাকা। ওই যে দেখো ওই যে ও 1 লাখ টাকা কামাচ্ছে, কিবরিয়া স্যারের শোতে হচ্ছে একদিন আসতেছে মাসে 2 কোটি টাকায় 18 বছর বয়সে কামাচ্ছে, এরকম হচ্ছে জিনিসটা। তো সবাই হচ্ছে ওরকম একটা জিনিস আচ্ছা তো এরকম একটা অবস্থা শুরু হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে কি যে নিজের মাইন্ডসেটে ঢুকে গেছে হয়তো এখানে অনেক টাকা। যখন প্র্যাকটিক্যালি এন্ট্রি করলাম দেখলাম যে আসলে এখানে অনেক চ্যালেঞ্জেস। আপনার এখানে প্রপার গাইডলাইন্স নাই, প্রপার অনেকে বলবো যে আমার অনেক প্রপার গাইডলাইন্স দিচ্ছে আমাদের ইনস্টিটিউশন এত দিচ্ছে। আচ্ছা, এইটা অ্যানসার আমি কিছুটা জানি, এটা আমি বলবো, বাট আপনি সেলস এর কথাটা বলতেছিলেন। সেলস মানে when I'm saying sales, what do you mean by sales? মানে কি যে আমি তো মানে বাংলাদেশে সবাই সেল করতে পারে, বাংলাদেশের সবাই সেলস মনে করে কি যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ, যে হচ্ছে দরজায় গিয়ে হচ্ছে সেলস করবে। হ্যাঁ, যে হচ্ছে যে দোকানে যে সেলসম্যান, যে আড়ঙের সেলসম্যান, সেলস আসলে এটা না। আপনিও আরো ভালো জানেন সেলস আসলে এটা না। সেলস আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাস 6-7 থেকে সেলস শেখানো, মানে আলাদা বই থাকা উচিত এটার উপরে, সেলস কিভাবে করতে হয়, সেলস মাইন্ডসেট কিভাবে করতে হয়। মানে এটা যে কতটা ইনসেন লেভেলের হচ্ছে হেল্প করে, মানে আমি হচ্ছে এখন এসে বসেছি, মানে এখন আমি সেলস এর ক্লাস। ধরেন আপনার, আমি যদি এসইওর কথা বলি, এসইওর মধ্যে এখন আমি সেলস কোথায় ইমপ্লিমেন্ট করবো? যে ধরেন আপনার এটা শুনে, যেমন আপনি যেমন বেস্ট ম্যান ইন বাংলাদেশ, বেস্ট হ্যান্ডসাম দিকে করছেন, আপনার এই পডকাস্টটা এখন থেকে 2 বছর পরে একজন শুনলো, শুনে মনে করছে ওকে সিয়াম ভাই ততদিনে অনেক ফেমাস হয়ে গেছে, সিয়াম ভাই অনেক কাজ করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, এখন সে এটা শুনে বললো ওকে আমিও এসইও শিখবো। কিন্তু এসইওর মধ্যে সেলসটা কি? আপনি যদি শুধু এসইওর সাথে সেলসটা কিভাবে রিলেটেড বলেন? আচ্ছা, শুধু এসইওর সাথে সেলসটা বলি যে আমরা জানি যে আমাদের স্কিল, এসইও হচ্ছে একটা স্কিল, তাই না? এখন আমি এসইও একটা স্কিল ডেভেলপ করলাম, আমি এসইও করলাম A to Z সব জানি, মানে বেনিফিট জেনে আসলে জেনে আমি কি করবো? আমার তো এটা কাউকে অফার করতে হবে যে ভাইয়া হচ্ছে আমি এজেন্সিতে হয়তো জব করবো, ওখানে এজেন্সিতে আমরা ইন্টারভিউ যখন দিই আমরা মনে করি যে ইন্টারভিউটা হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমি কিছু কোশ্চেন আস্ক করবে, আমি অ্যান্সার দিব। নট লাইক দ্যাট। আমরা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে নিজেকে সেল করার জায়গা।
কোনো খারাপ অর্থে না, বাট ওইখানে নিজেকে সেল করতে হয়। ওইটাও জানতে হবে কিভাবে আমি ওই মানুষটাকে অ্যাপ্রোচ করবো। আমার সামনে একজন মানুষ, দুইজন মানুষ বসে আছে, তোদেরকে আমার অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আমি তোমার জবের জন্য পারফেক্ট। ওই জিনিসটাই হচ্ছে আলটিমেটলি একটা সেলস, মানে নিজেকে ওই জিনিসটাকে আমরা হচ্ছে কেউ হচ্ছে আমাদের ক্লায়েন্ট, যেরকম আমাদের সবাই একটা থাকে কি আমরা কেউ ইন্টার্নশিপ করতে চাই না, বাংলাদেশে জব করতে চাই না। হ্যাঁ, যখন আমরা এসইও শিখি, ডিজিটাল মার্কেটিং শিখি, ফেসবুক অ্যাড শিখি, কেউ আমরা বাংলাদেশে কিছু করতে চাই না। আমরা খুঁজি কি ওকে এয়ারপোর্টের একটা ইউএসএ ক্লায়েন্ট, আমরা সবাই সব ইউএসএ ইউকে একটা ক্লায়েন্ট, ওই যে প্লাম্বার এই সেই যত আছে ওইগুলো থেকে ঝুঁকে যাই আমরা। তো সমস্যা হচ্ছে কি আমাদের তো ওদের সাথে তো কমিউনিকেট করতে হবে, তাই না? কমিউনিকেশনটা করার মানেই তো হচ্ছে নিজেকে সেল করা। এখানে আরেকটা প্রবলেম চলে আসলো। এক কথা হচ্ছে সেলস ইজ ডিফিকাল্ট, মানুষের সাথে কথা বলা। যখন একটা ক্লায়েন্ট, আমি করছি আমি জানি, যখন একটা ক্লায়েন্ট বলে যে উই ডোন্ট গেট সেলস, হোয়াটস দ্য রং উইথ আওয়ার ওয়েবসাইট, ইউ চার্জ $700 লাস্ট মান্থ, হোয়াটস প্রবলেম, উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, তখন ইংলিশটাও একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, ইংলিশে তাকে বোঝানো। সো দুইটা প্রবলেম তাহলে, সেলস এবং ইংলিশ। সো হাউ টু ট্যাকেল দ্যাট? আমাদের হচ্ছে যে কোনো একটা স্কিল ডেভেলপ করার আগে আমাদের মাইন্ডে রাখতে হবে যে আমাদের কমিউনিকেশনটা বেটার করতে হবে, ইংলিশটা বেটার করতে হবে। আদারওয়াইজ আমরা যত প্রো হয়ে যাই না কেন, আমরা বাংলাদেশের টপ এসইও এক্সপার্টও যদি হয়ে যায় না, নিজের মধ্যেই থাকবে এসইও এক্সপার্টটা, বাইরে আমরা অ্যাপ্রোচ করতে পারবো না। লাইক আমি যদি নিজের কথাই বলি, আমি হয়তো কমিউনিকেশন করতে জানি বলে আজকে আপনার সাথে এখানে আসছি, তাই না? এটা তো আসতে পারতাম না। অবশ্যই এখানে তো আরো অনেক আমার থেকে অনেক বেটার মানুষ আসছে যেখানে আছে। তো কথা হচ্ছে যে আপনি যদি কমিউনিকেশনটা না পারেন, আপনি যদি প্রপার্টি স্কিল না পারেন, প্লাস যদি আপনি মানে ইংলিশটা না পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য একদম মানে এই সেক্টরটা আপনার জন্য না। কিন্তু একটা প্রবলেম তো আছে, আমরা সেলস থেকে এবার একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে যেমন ধর ইংলিশের কথাটাই যদি বলি, আমাদের এই ডিসকাশনটা কিন্তু বিগিনার ডিসকাশন হচ্ছে, কারণ এই প্রবলেমগুলো অ্যাড্রেস করা দরকার। যেমন ইংলিশ যে শিখতে হবে এটা আমরা সবাই জানি, কিভাবে শিখতে হবে সেটাও জানি, অনেকে অনেক কোর্স করতেছে, সব ঠিক আছে। বাট আপনি তারপরেও বাংলাদেশের একটা বড় রিয়ালিটি দেখবেন যে ঢাকা, তারপরে এই মেট্রোপলিটন সিটি ঢাকা, চট্টগ্রাম, এরকম জায়গা বাদে কিন্তু ইংলিশ আসলে মানে ইটস ডিফিকাল্ট টু মানে শেখা। বাট তারাও তো কাজ করতে হবে, তাদেরও তো জব কম, তারাও তো সবাই ঢাকামুখী হচ্ছে। সো জব তো নাই অত বেশি। আই ডোন্ট থিংক যে ইংলিশ শেখানো বেশি কঠিন। কেন? হোয়াটস ইউর সিক্রেট? সিক্রেটের কিছু নেই এখানে জাস্ট দেখেন, আগে আমরা বলতাম যে হচ্ছে আচ্ছা ইংলিশ শিখবো, কমিউনিকেট করার কেউ নাই। আমরা কিন্তু সবাই এক্সকিউজটা শুনছি, মানে আমি নিজেও দিতাম যে আমি আমার স্যারকে বলতাম স্যার ইংলিশ শিখবো, প্র্যাকটিস না করলে ইংলিশ শেখা হয়, সবাই এরকম। তো এখন তো চ্যাটজিপিটি আছে, এখন তো তাও স্যারকে বলতে পারতেন, আমার স্যারকে বললে যে তুমি তোমার জন্য পুরো ক্লাসটা আমি করতে পারতেছি, এরকম একটা তুমি কেন এত শিখতে চাও? তো ইংলিশটা শেখার না এখন ওয়ের অভাব নেই। আপনার ইংলিশে খুব আহামরি অনেক কিছু শিখতে হবে এরকম না, বেসিক ইংলিশটা যদি কেউ জানে এবং প্রপারলি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারে, দ্যাটস এনাফ। ওকে, কিভাবে শিখবো বলেন? এটা শেখার জন্য আমি যেভাবে শিখছি, আমার প্রথমেই হচ্ছে যে আমি মোটামুটি ইংলিশ, আমার যে স্যার ছিল, আমার ইংলিশ স্যারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। স্যারের সাথে হচ্ছে আমি মাঝে মধ্যে কথা বলতাম, স্যারের সাথে হচ্ছে স্যার আমাকে অনেক গাইডলাইন দিতে চাইছি, আমি এভাবে ইংলিশ শিখো, ইংলিশ শিখো। স্যারের সাথে আমার মধ্যে হচ্ছে প্রাইভেটে বসে পড়াশোনা বাদ দিয়া স্যার তোর ইংলিশে গল্প করি, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, জোস। তো এরকম করতাম। তারপরে সেকেন্ড শুরু হলো যে এআই এর একটা শুরু হইলো, চ্যাটজিপিটিতে ভয়েসে কথা বলা যাচ্ছে, এখন কথা বলা যায়। তো আমার কথা হচ্ছে আমি ওকে একটা রোল দিয়ে দিই যে ভাই চলো আমরা হচ্ছে এরকম, তুমি একজন ইন্টারভিউয়ার, আমি হচ্ছে একজন নরমাল। দ্যাটস দ্য সিক্রেট অফ ইওর কনফিডেন্স। তো এইভাবে হচ্ছে আমি রেগুলার কথা বলতেন। এমন কিছু অ্যাপও আছে যেখানে হচ্ছে আপনি কিছু ট্রায়াল অপশন, যেরকম এসি ফ্লুয়েন্স নামে একটা অ্যাপ আছে, অ্যাপগুলোর নামগুলো একটু আসতে বলেন, দর্শকরা যেন ওয়েট করে একদম শুনতে হবে। তো এই অ্যাপে হচ্ছে আপনি প্রতিদিন 20 মিনিট করে কথা বলতে পারেন, পার্সন টু পার্সন, মানে একদম রিয়েল। ওকে, এটা হচ্ছে বেশিরভাগই ইন্ডিয়ান পড়ে, যেহেতু আমাদের শুধু ইন্ডিয়ান বাংলাদেশ এই কন্টিনেন্টের মধ্যে আমার ইন্ডিয়ান অ্যাকসেন্ট ভালো লাগে না, মানে এইগুলোর মধ্যে কেউ ইংলিশ, মানে বাকি তো সবাই এত একটা ইংলিশ নিয়ে বোঝার না, মানে আমরাই বেশি বোঝার। তো এই জন্য হচ্ছে ওখানে হচ্ছে ওদের পাওয়া যায়। কিন্তু আমার জন্য যারা যেরকম আমি একটা কাইন্ড অফ একটু ইন্ট্রোভার্ট টাইপের যদি হয়ে থাকি, লাইক আমি কারোর সাথে কমিউনিকেট করতে একটু অনেক সময় হেজিটেশন ফিল হয়, তো আমরা প্রথমত এআই এর সাথে করতে পারি, চ্যাটজিপিটির সাথে করতে পারি, যে ওর সাথে তো সারাক্ষণ কথা বলা যেতে পারতেছে, ও তো বোর হচ্ছে না, ও তো বলতেছে না যে তোমার সাথে কথা বলবো না, বলতে থাকো, ওর সাথে কথা বলো, ওকে বলে বিভিন্ন কোশ্চেন আস্ক করতে, বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার দাও, এনাফ না? এখান থেকে তো আস্তে আস্তে হবে। আমরা যদি বলি যে ভাই আজকে আমি ইংলিশ থেকে শুরু করছি, কালকেই প্রো, না, ইট উইল নট ওয়ার্ক। ওকে, বুঝতে পারছি। সো ইংলিশের ব্যাপারে আমরা যদি গাইডলাইন বলে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমার কথাটা যদি বলি, আমি ছোটবেলা থেকেই হচ্ছে মানে আমি ক্রিকেট খেলা দেখতাম। সো ক্রিকেটের কমেন্ট্রি তো ইংলিশে হয়, তো ক্রিকেটের কমেন্ট্রি ইংলিশে হয়, ওইটা শুনতাম। এবং ওইটা আমি যেহেতু অস্ট্রেলিয়ান কমেন্টেটরদের শুনতাম, ওদের ইংলিশটা কিন্তু ইজ নট লাইক বাংলাদেশিদের মতো ইংলিশ, ওটা অনেক সুন্দর, অনেক মানে অনেক রেগুলারলি ইউজড ওয়ার্ডস ওরা বলে। এটার পরে আমরা ফ্রেন্ডরা মিলে মক ইন্টারভিউ করতাম, মানে মেবি আই গট সাম প্রোডাক্টিভ ফ্রেন্ডস, মক ইন্টারভিউ করতাম। কিরকম? ওর একটা রোল দিতাম,
যদি ওইটা ছিল বেশিরভাগই যে টু সাউন্ড স্মার্ট ওই টাইমে 16-17 বছর বয়সে, বাট এটা কাজ করছে। এন্ড তারপর যেটা করতাম, আমার একটা ফোনে একটা অ্যাপ ছিল বাংলা ডিকশনারি। সো এখানে কোনো সেন্টেন্স বা বড় যদি কোনো প্যাসেজ দিতাম, ওরা ইউএস অ্যাকসেন্ট আমি ধরতে পারতাম, ওই অ্যাকসেন্ট আমাকে পড়ে শোনাতো। এটা গেল। বাট আমি কিন্তু মুভি টুভি তখন তত দেখতাম না, বাট মুভি তারপরে আমি দেখা শুরু করলাম আস্তে আস্তে। সো তারপর আস্তে আস্তে ওইভাবে শেখার পরে অটোমেটিক্যালি ইট জাস্ট ওয়ার্ক। সো মানে দ্যাট ওয়াজ মাই স্টোরি। এখন আমরা যদি আমরা এসিওতে ফিরে আসি, ইফ আই আস্ক ইউ, বাংলাদেশে বসে মানুষের আমি আমার ওই যে এসিও ক্লায়েন্টের গল্পটা বলতেছিলাম, যে আমার ওই এসিও ক্লায়েন্ট আমাকে বলছে যে ভাই আমরা অন্য কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবো না, আমরা মেটা মার্কেটিং করতে চাই না, গুগল সার্চের চাই না, কিছুই চাই না, আমরা চাই আপনি আমার ওয়েবসাইটটা, যে আমি লিখলে যে এই ওয়েবসাইট আসতেছে, আমার এটা না এসে আমারটা আসবে, আই ওয়ান্ট মাই ওয়েবসাইট টু বি দেয়ার। কি করা যায়? আমি বলছি ভাই তাহলে এসিও করতে হবে, বাট শুধু এসিও করলে হবে না, আপনার আরো অনেক কাজ আছে, এগুলো করতে হবে। অ্যান্ড আমি কন্টেন্ট সহ, কন্টেন্টের ফি সহ ওনাকে প্রতি মাসে 22,000 টাকা চার্জ করতে বলেছিলাম, যেটা টোটালটাই আপনাকে দিয়ে দিতাম হয়তো, এরকমই আপনি কিছু একটা বলেছিলেন। আমার মেইন প্ল্যান ছিল যে ওনার কাছ থেকে এসিও দিয়ে শুরু করব। এজেন্সিরা এইভাবেই কাজ করে, পিপল যারা এজেন্সি ক্রিয়েট করতে চান, দ্যাটস আ হ্যাক। আপনি প্রথমে একটা সার্ভিস দিয়ে ঢুকবেন, তারপর তাকে বলবেন যে আপনার তো এইটা ঠিক নাই, এটার জন্য তো একটা হেল্প দরকার, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমাদের একজন আছে, আমি করে দিচ্ছি। ভাই আপনি তো গ্রাফিক গুলো ভালো না, এটা তো একদম পচা, আপনি এত প্যারা না নিয়ে আমাদেরকেই দেন, আমরা করে দিই। আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড খারাপ, কি করছেন? আপনার আমাদের হোস্টিং কোম্পানি আছে, আমরাই দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে সার্ভিস বানাইতে হয়। সো আমি যেহেতু মেটা মার্কেটিং বা পারফরমেন্স মার্কেটিং এক্সপার্ট, সো আমি চাচ্ছিলাম এসইও দিয়ে ঢুকে এসইওর কাজটা আপনাকে করবো, আই এম নট গোনা মেক এনিথিং আউট অফ ইট, বাদ বাকি সার্ভিসগুলো আস্তে আস্তে অফার করবো। বাট সেই ক্লায়েন্ট যেটা করেছে, সে পার মান্থ 22,000 টাকার জায়গায় 6 মাস একটা ফ্রিল্যান্সারকে দিয়ে 50,000 টাকায় করাইছে। এখন আমার কোয়েশ্চেন, বাংলাদেশে তো আমার ফেসবুক অ্যাড বাদে মানে কাজ করে না এসিও, কেউ তো সার্চ করে না যে ওকে ক্লিনার নিয়ার মি। তারপরেও কেন একজন ওয়েবসাইট ওনারের একটা ব্লগ সেকশন রাখা উচিত? কেন তাদের তারপরেও এসিওতে নিয়ে একটু চিন্তা করা উচিত কেন? আচ্ছা, এটা হচ্ছে আপনি এরকম একটা জিনিস যে আপনার মানে একটু প্রি প্ল্যান করে আগানো, যে আচ্ছা আমরা দেখতেছি আগামী হয়তো বা 5 বছর পরে কেউ সার্চ দিবে, হ্যাঁ, এরকমের জন্য যদি হয় তাহলে হচ্ছে আপনি আগান সামনে। বাট বাংলাদেশের জন্য আসলে কেউ হচ্ছে ওরকম গুগলে সার্চ দিতে যায় না, হয়তো বা আগামী 5 বছর পরে যাবে, তো ওইটার জন্য আপনি এখন প্রিপেয়ার নিতে পারেন। বলা ভুল, সার্চ আপনার ভলিউম আছে। এখন আমরা ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে, আমরা হচ্ছে এসইও তে কিছু দিব, দেন মেটা মার্কেটিং এ কিছু দিব, ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাবে, দেন হচ্ছে বিভিন্ন মার্কেটিং এ গিয়ে দেন হচ্ছে আমরা ট্রাফিককে আমাদের ফানেলে নিয়ে আসবো। জিনিসটা এইভাবে কাজ করে। আচ্ছা, আমি সরি টু ইন্টারাপ্ট, মাঝখানে আপনি এসইও তে কিছু দেবো, এসইও এর কস্টটা কিন্তু অনেকে বুঝতে পারেন, এটা একটু শর্ট এক্সপ্লেইন করেন। এসইও কস্ট হচ্ছে আপনার এখন বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আপনি যদি বলেন যে আমি 2,000 টাকা দিয়ে এসইও এক্সপার্ট হায়ার করব, আপনি দেখবেন জবাব নেই। না না, ইটস নট গোনা ওয়ার্ক। এটা কিন্তু আসছে, বাট কথা হচ্ছে যে আপনি মানে প্রপার ভ্যালু পাচ্ছেন কিনা। এখন কি হচ্ছে, ভ্যালুটা খুঁজতেছে না, সবাই মনে করে যাচ্ছে এসইও মানে হচ্ছে গুগলে হচ্ছে 2টা কন্টেন্ট দিবে, র্যাঙ্ক হয়ে যাবে, দ্যাটস ইট। এসইও এখন এভাবে কাজ করে না। কেউ যদি জাস্ট কোনো একটা বিজনেস ওনার যদি জাস্ট যে গুগলের যে গাইডলাইন গুলো আছে, গুগলের যে কোর আপডেট গুলো আছে, ওইগুলো যদি জাস্ট পড়ে, তাহলে বুঝবে যে উনি যে এসইও এক্সপার্টকে যে কাজটা দিছে ও আসলে এটার জন্য মানে প্রপার কিনা, জাস্ট ওইগুলো উনি পড়ে। তো আমি মনে করি যে একটা এসইও এক্সপার্ট মানে একটা এসইও এক্সপার্টের যদি নর্মাল যদি একদম বেসিক কোনো একটা স্যালারি বলেন বা হচ্ছে একদম একটা বেসিক একটা ধরেন, তাও 20-25 এর নিচে হওয়া উচিত না একদম। আমার কোশ্চেনটা ছিল, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা ছিল যে এসইওর কস্টটা অনেক সময় থাকে না। সো আপনি বলতেছেন ওকে কন্টেন্টের কস্ট এবং যে এসইওটা ম্যানেজ করবে তার কস্ট, এটাই তো মেইনলি কস্ট। যেমন মেটা মার্কেটিং এর কস্ট মানে কি, আমার ফেসবুককেই দিতে হবে বেশি, আবার ওইটা আলাদা। এসইওর কস্ট আলাদা, মেটা মার্কেটিং এর কস্ট আলাদা। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আপনার, আমি মনে করি যে কেউ যদি এসইও করতে চায় তার উচিত হচ্ছে মেটা মার্কেটিং এ ইনভেস্ট করা, তার উচিত হচ্ছে এসইও তে ইনভেস্ট করা। কারণ অনেক বিজনেসে যাদের জন্য হচ্ছে কেউ যায়, মানে যেরকম আমরা হচ্ছে অনেক কিছুর জন্যই হচ্ছে গুগলে যাই, সার্চ দিই, বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমরা বেশিরভাগ গুগলে সার্চ দিচ্ছি, অ্যাক্সেসরিজের জন্য বেশিরভাগ। কোনো সার্ভিসের জন্য আমরা খুব কমই সার্চ দিই, যদি সেটা কোনো না হয়, আমরা বেশিরভাগই হচ্ছে কোনো অ্যাক্সেসরিজের জন্য সার্চ দিই গুগলে। দেখেই যাচ্ছে অ্যাক্সেসরিজটা হচ্ছে গুগলে আমি দেখলাম ফার্স্ট পেজে, দেন ওদের হচ্ছে আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইট থেকে খুব কম অর্ডার দিই, আমরা রিডাইরেক্ট হয়ে ফেসবুক পেজে আসি, ফেসবুক পেজের রিভিউ গুলো দেখি, দেন ওখান থেকে অর্ডার প্লেস করি, বা হয়তো আমরা ওইগুলো সব দেখে দেন ওর শপে যাই। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম। তো আমার কথা হচ্ছে আমি সব জায়গায় মানুষকে নিজেকে শো করে দিব যেন আমার ব্র্যান্ড বলে তৈরি হয়, দেন ও হয়তো আমার কনভার্সন ফানেল হয়তো বা শপে আসবে, হয়তো ফেসবুকে আসবে, হয়তো বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে, যে কোনো জায়গায় হতে, বাট আমি সবাইকে দেখাবো জিনিসটা হওয়া উচিত। যদি নীল প্যাটেলের উবার সাজেস্ট, ও যে ওর একটা ওখানেও একটা ব্লগে ও লিখছে যে একটা কাস্টমার যদি কোনো একজন ব্র্যান্ড বা একজন কোনো একটা নতুন বিজনেসের সাথে ইন্টারাক্ট করতে হয় বা তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিতে হয়, সে বলছে এরকম যে 10 থেকে 21 বার তাকে দেখাইতে হয় জিনিসটা, তার সামনে আসতে হয়। এক্স্যাক্টলি। তো আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এ যখন আমরা দিব
মেটা মার্কেটিং ইনভেস্ট করলে আমাদের হচ্ছে মেটা মার্কেটিং এর যারা আছে তারা দেখতেছেন টার্গেটেড অডিয়েন্স গুলা, এবং যারা হচ্ছে এসইও থেকে গুগলে সার্চ করছে তারাও দেখতেছে ওখানে। তো ও যখন ফেসবুকও দেখতেছে, দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রামেও দেখতেছে, গুগলে কেউ দেখতেছে, তার মানে একটা ট্রাস্ট বিল হয়ে গেছে, মানে ওর মাইন্ডসেটে এটা চলে আসছে অলরেডি। একদম যেরকম আমরা যদি নর্মালি যদি কোনো কিছু সার্চ দেওয়া, যদি আমরা যদি চিন্তা করি যে গুগলে আমরা কিছু থেকে সার্চ দিছি এবং আমাদের ফার্স্ট পেজগুলো যেগুলো আসে না এগুলো আমরা সবসময় মনে থাকে যে এইটা আসবে, আমরা জানি ওকে এইটা আসবে, এটা মুখস্থ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে কিছু হইলেও আমাদের মানে ইনভেস্ট করা উচিত এসইওতে বাংলাদেশের হিসাবে হইলেও, তার শুধু বিল্ড ব্র্যান্ড এটার জন্য না, একদম কনভার্সন আসবে এসইও থেকে এই জিনিসটার উপরে ডিপেন্ড করে না। এখন বড় বড় ক্লায়েন্টদেরকেও অন্য দেশের ক্লায়েন্টরা এরকম ডিপেন্ড করে না, ওদের কথা হচ্ছে আমাদের ব্র্যান্ড মেক করতে হবে, আমাদের এখানে কাস্টমার আসবে, এখানে আসবে, দেন হচ্ছে ফাইনাল রেট একদম এরকম একটা অবস্থা। আপনি হচ্ছে কি বলতেছিলেন যে হচ্ছে যে আমরা একটা সার্ভিস দিয়ে নিবো, দেন হচ্ছে অনেকগুলো সার্ভিসে হচ্ছে কনভার্ট করবো, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে আমার কাছে। এটা সবার ক্ষেত্রে সত্যি না, আমি বলি এটা অনেকে আছে, কয়েকটা এজেন্সি আছে তারা একটা নিশ, তারা শুধু মিডিয়া বাইংই করবে, ওরা ওইটাই সুপার স্পেশালিস্ট। আমরা কিন্তু এখনো ওই লেভেলে যাই না। আমার এখানে একটা স্টোরি কি যে আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করছি, আনফরচুনেটলি ওদের সাথে হচ্ছে আমি কাজ করে ঢুকছি হচ্ছে এসইও নিয়ে। তো এরকম দেখা গেল কি যে আমি ফার্স্ট ক্লায়েন্টের সাথে কথা বলবো, এসইও তে ঢুকলাম, ঢুকে দেখি যে ওর ওয়েবসাইট অবস্থা একদম বাজে। বিদেশি ছিল, বিদেশি ইউএস একটা ক্লায়েন্ট। তো ওয়েবসাইট অবস্থা একদম বাজে। তো আমি ওকে অ্যাপ্রোচ করা শুরু করলাম আধা ঘন্টা ভিডিও কলে, যে আচ্ছা তোমার ওয়েবসাইট দিয়ে তো হবে না, এটা হচ্ছে তুমি নিজেই চিন্তা করো, তুমি এখানে আসলে অর্ডার করতা, এই ওয়েবসাইট যদি তোমার সামনে আসতো, আমি যতই সামনে নিয়ে আসি কিওয়ার্ড দিয়ে, তুমি কি এটা ঢুকলে কি দেখতে যে আমি এরকম একটা বাজে একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবো? বলে না। তো বললাম তাহলে তো ঠিক করতে হবে, তাই জানে, তারপরেও করবে না। হ্যাঁ করবেন। তারপরে হচ্ছে ওকে ওয়েবসাইট ঠিক করালাম, আমি আসছি এসইও তে ওয়েবসাইট ঠিক করালাম। তারপরে বললাম যে আচ্ছা আমাদের তো এসইও থেকে কিছু ট্রাফিক আসতেছে, দেন হচ্ছে কিছু সেলস আসতেছে, তো আমরা তাহলে একটু মেটা মার্কেটিং এ কাজ করতে পারি। দেন আবার গেলাম মেটা মার্কেটিং এ, ওখানে আবার এগ্রি করলো। হ্যাঁ এগ্রি জোস। তো এরকম আমার এটা হচ্ছে ফার্স্ট একটা ক্লায়েন্ট। সেকেন্ড ক্লায়েন্ট আমার কি হলো আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি ওকে হচ্ছে অ্যাপ্রোচ করা শুরু করলাম এসইও নিয়ে, ওই এসইও করবে না। তো আমি বললাম যে আচ্ছা কমিউনিকেশন করতে থেকে, পরে বললাম যে তোমার গ্যাপ কোথায়, তুমি কি চাচ্ছ, তোমার আসলে তোমার কি মনে হচ্ছে, তোমার মানে কোথায় করলে তোমার ভালো হবে? ও বলে যে আমার এই সবকিছু ঠিকঠাক আছে। তাই আমি বললাম তোমার তো হচ্ছে ইনস্টাগ্রামের বেশি একটা ভালো রিচ নাই, ইনস্টাগ্রামে তো তুমি যেহেতু এরকম একটা প্রোডাক্ট সেল করতেছো, ইনস্টাগ্রাম তোমার জন্য খুব বেস্ট একটা ওয়ে, তো এখানে চাচ্ছ না কেন? তো বলে যে হ্যাঁ যাওয়া উচিত, আমার জন্য কিছু আইডিয়া দাও। তো আমি হচ্ছে কিছু আইডিয়া শেয়ার করলাম। তো বলে তুমি আমি ইনস্টাগ্রাম একটু ম্যানেজ করে দিবা। ঢুকলাম ইনস্টাগ্রামে। এটা কিন্তু আমাদের কনভারসেশনে প্রথমে যে জিনিসটা এসেছিল যে মানে নট জাস্ট সেইং সামথিং বাট অফারিং আ ভ্যালু। তো এটাই মানে শুধু এসইও। দেন আমি হচ্ছে ওকে সুন্দর করে হচ্ছে ইনস্টাটা ম্যানেজ করতে থাকলাম। দেন ও আবার শুরু আচ্ছা বললাম তাহলে তো তোমার এসইওটা কি ম্যানেজ করা দরকার হতে পারে। তো ওকে এসইওর অফার করলাম, এসইও করলো। দেন ওকে আবার হচ্ছে মেটা মার্কেটিং এর অফার করলাম, ওখানে আবার মেটা মার্কেটিং আসলো। তো ওকে হচ্ছে আমি আমার এরকম একটা থাকে যে আসলে আমি একটা জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসার পর ওকে হচ্ছে একটা করে ভ্যালু অফার করতে 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 ও যখন দেখবো যে আমার এখান থেকে 10টা সেল আসতেছে, ওখানে করলে আরো 10টা আসবে, স্বাভাবিক। তো এইটা হচ্ছে মানে আমার অ্যাপ্রোচ বা আমি এবং এইভাবে আগানো উচিত। সবাই জাস্ট শুধু আচ্ছা সবার তো এরকম না যে আমার ভাই শুধু এসইও লাগবে, কেউ লাগতে পারে মেটা মার্কেটিং। এখন আমি মেটা মার্কেটিং জানি না বলে যে আমি কাজটা নিব না, একদম এরকম না। আমার বেসিক আইডিয়া থাকতে হবে, যেহেতু ডিজিটাল মার্কেটিং হিসেবে আমার আইডিয়া থাকতে হবে যে আমি মেটা মার্কেটিং জিনিসটা কি। আমার অবশ্যই কোনো বাইরে আছে, ওকে জিনিসটাকে পাস করে দাও, দিয়ে দেন তুমি ওকে মেটা মার্কেটিং এর অ্যাপ যে সার্ভিস সেটা দাও, দিয়ে একটা ভালো রেজাল্ট আনো, দেন ওকে অফার করে আচ্ছা চলো আমরা এসইও করি। দেন তুমি নিজেও এসির প্রজেক্টটা নাও, এটা হইতে পারে। এটা হচ্ছে নাইস। আমার রিসেন্টলি একটা ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স বলি, ক্লায়েন্টের না মানে আমি লিংকডইনে আপনি দেখছেন ভিডিও এডিটর করছেন, আপনিও দেখছেন। এখন বাংলাদেশি মানুষের, আমি কিন্তু ছোট করছি না বাংলাদেশি মানুষদের, আমিও বাংলাদেশি, আমার অনেক লিমিটেশন আছে। বাংলাদেশিদের সাথে বাইরের ক্লায়েন্ট মানে বাইরের দেশের লোকের ডিফারেন্সটা আপনারে বলি। আপনি কি একটা মুভি দেখছেন দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট? আচ্ছা, সেলসের জন্য মাস্ট ওয়াচ, তো এটা দেখেন। হ্যাঁ অবশ্যই। সো আমি যেটা হয়েছে, আমার লিঙ্কডইনে অনেক মানুষ নক করেছে, ইমেল ছিল, ইমেলে আমাকে পাঠাইছে কয়েকটা, বাট ওগুলো আসলে মানে এত বড় একটা কপি পেস্ট মেল, আমি পড়লেই বুঝে গেছি চ্যাটজিপিটি দিতে পারবো। আমাকে বলতে পারতো হ্যাঁ ভাইয়া, মাই নেম ইজ সিয়াম, আই ডু ভিডিও এডিটিং ফর দ্য পাস্ট 5 years, হিয়ার ইজ মাই পোর্টফোলিও, আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ, বা এরকম কিছু, বা লেটস ক্যাচ আপ, বা লেটস হ্যাভ আ মিটিং, এরকম। ও এত বড় একটা মেল লিখছে, এরকম বেশিরভাগ মানুষই। আমেরিকান এজেন্সি কি করছে, আমার নাম্বারটা নিছে, নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেইল করছে, একটা মেইল করে হোয়াটসঅ্যাপে আমাকে নক করছে। আমি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করলাম, আমাকে ডিরেক্টলি কল দিছে, ডিরেক্টলি কল হোয়াটসঅ্যাপে কল দিছে, আমেরিকা থেকে কল দিয়ে বলতেছে, খুবই ফর্মালি বলতো, হাই এম আই টকিং টু মিস্টার তন্ময়? আমি বলতেছি ইয়েস, হু ইজ দিস? কারণ হয় কি এখন যেটা হয়, ইন্ডিয়ান কিছু ভয়েস থেকে কল আসে, কল আসার পরে ওগুলো রেকর্ড করে আপনার অনেক ইনফরমেশন নিয়ে, আমি ওরকম ভেবে, বাট অ্যাকসেন্টে ইউএস। সো আমি একটু সময় ওর সাথে ওর অ্যাকসেন্টে আমি ইউএস অ্যাকসেন্ট জানা শুরু করছি, ইয়েস দিস ইজ তন্ময়, এরকম বলতেছি। বলছে ইয়া মেট, আই জাস্ট স ইউ আর লুকিং ফর আ ভিডিও এডিটর, এরকম বলতেছে। সো
আমাকে বলতেছে যে পার ভিডিও ও $400 আমাকে করে দেবে, $300 বা $400। আমি বললাম, মনে মনে হাসতেছেন, বাই দ্য ওয়ে নেথন, ইফ ইউ নিড সাম ভিডিও এডিটিং সার্ভিসেস ইউ ক্যান অলসো টেল মি, আমাদের এখানে আমি আপনাকে অর্ধেকই করে দেবো। বাট এটা পয়েন্ট না। তারপরে অনেকক্ষণ ওর সাথে আমার হাসি তামাশা হইলো, বললাম যে আমি ফ্রম বাংলাদেশ, এই ব্যাপার, এখানে আমরা এত টাকা দিই না। তারপরে হাসলো, তারপরে ওকে থ্যাংক ইউ স্যার বলে ফোনটা কেটে দিল। আপনি অ্যাপ্রোচটা দেখেন, ওর ডেসপারেশন না, ইটস লাইক জোর ফর্মালি আমাকে মেইল পাঠাইছে, আমাকে বলছে যে উই হ্যাভ সেন্ট এভরিথিং টু ইউ থ্রু ইমেল, নাও এখন যদি ইন্টারেস্টেড হন আমরা একটা মিটিং করতে পারি। মানে দে আর মেকিং শিওর যে অন্য কেউ রিচ আউট করার আগে যেন ওরা রিচ আউট করতে পারে। তো এই যে ব্যাপারটা আসলে আমাদের মধ্যে কিন্তু আমরা, আপনি যেটা বলেন ইংলিশ প্রফেশনালিজম, এটা ইংলিশ অনেক জরুরি আমাদের জন্য ইংলিশটা যে কত জরুরি এটা অনেকে বুঝতেই চায় না। অনেকে মনে করে যে ভাই আমরা বাঙালি, আমরা কেন ইংলিশ শিখবো? ইংলিশ শিখতে হবে। আমি আমাদের এপিসোডটা খুব স্ট্রাকচার্ড আমি চাচ্ছিলাম না, কারণ দিস র কনভারসেশনস আর ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সো আমি এখন যেটা লাস্ট আমাদের আপনার কাছে যেটা জানতে চাই বা আপনার সাথে যেটা ডিসকাস করতে চাই, যেমন আমার হোম টাউনের মফস্বলে, আপনিও আসছেন গাজীপুর থেকে, রাইট? সো এই যে ধরেন ঢাকাতে আমি 2.5 বছর চাকরি করে আমি ঢাকার কোম্পানিগুলোতেই ওখানে বসে চাকরি করছি, ওখানকার অফিসে। সো আমি যে লিমিটেশনটা দেখি যে ঢাকাতে যখন আপনি জয়েন করছেন, আপনি অফিসে এসে কাজ করছেন, প্রবাবলি ইউ আর প্রোভাইডিং দ্য সেম সার্ভিস, আপনার মধ্যে খুব বেশি গ্যাপ নাই, বাট আপনার স্যালারি রেঞ্জ যখন আপনি ঢাকার বাইরে যাচ্ছেন কমে যাচ্ছে, ওখানে অপরচুনিটিস নাই জবে। সো এই রিলেটেড আপনি আমাকে কিছু জিনিস বলছিলেন যে আপনি স্ট্রাগল করতেছেন। সো আপনি তো পড়ালেখা এখন এইচএসসি শেষ, আপনি এদিকে মুভ করবেন। হ্যাঁ, সো এখন আপনার বাইরের দেশে আপনি অনেক কিছু করছেন, ওইগুলো বাদ, বাংলাদেশে আপনি যখন অ্যাজ আ সিয়াম কোনো কিছু করার চেষ্টা করতেছেন, তখন কি কি চ্যালেঞ্জেস ফেস করতেছেন আপনি আমাকে বলেন। যেহেতু আমি 5 বছর এই ফিল্ড বাংলাদেশি মার্কেটে বেশি কাজ করছি, আমি আপনাকে লাইভ কিছু সাজেশনস দিই, এটা হয়তো দর্শকের কাজে লাগবে। আমি হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জেস, মানে ওরকম খুব বেশি চ্যালেঞ্জেস ফিল করতেছি এরকম না, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করতেছি, অনেক ভাইবাদের সাথে পরিচিত আছে, এই জন্য বেশি একটা চ্যালেঞ্জ ফিল করতেছি না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আপনি একটা জব ইন্টারভিউতে করবেন, ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন, দেখা যাচ্ছে যে আপনার ওরা মানে কি একটা অবস্থা চাই, আপনার কম্পিটিশন অনেক বেড়ে গেছে আমাদের এসিওতে। যদি আমি কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও বাংলাদেশের কম্পিটিশন অনেক কম, বাট মেইনলি আমি যদি আমার চ্যালেঞ্জটা বলি যে আমার এখন চাইলেই আমি ওয়ার্কটা অফিসে ওয়ার্ক করতে পারবো না, অফিস জব যেগুলো, কিন্তু বাংলাদেশে এখন ম্যাক্সিমাম অফিস জব। বাংলাদেশে এখনো মানুষ খুবই কম আমি দেখছি যে ওয়ার্ক ফ্রম হোম থেকে একটা কাউকে নিতে। আমি এখন এসির জন্য যতগুলো জবের জন্য যাই, সবাই অফিস বেসড। এটা তো ওদের দিন থেকেও কারণ আছে, অবশ্যই কারণ আছে, বাট আমি ওরকম, আমি জাস্ট চ্যালেঞ্জের কথা বলছি যে যেহেতু আমি এজ এ স্টুডেন্ট, আমার এখন দরকার এরকম একটা জব যেখানে আমি ঘরে বসে করতে পারবো, এবং অ্যাটলিস্ট 3-4 ইয়ার আগামী, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এবং একটা চ্যালেঞ্জ যদি আমি এরকম বলি যে ওরকম আর কোনো চ্যালেঞ্জ আমি মনে হয় না পাচ্ছি এটার ব্যতীত। কারণ আমি যদি আমাকে কেউ ইন্টারভিউতে দেখা যায় যে মোটামুটি ওরকম একটা ভালো প্রফেশনালিজম দেখায় আমি ওখানে প্রায় ক্র্যাক করে ফেলতে পারবো, আমার এরকম মনে হয়। বাট অফিস জবটাই সবচেয়ে বড় আমার কাছে চ্যালেঞ্জ। আমি অফিস জবে যাইতে চাচ্ছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি। ওয়ার্ক ফ্রম হোম আমি পাচ্ছি না, এরকম খুবই কম, মানে একদমই। আচ্ছা, পার্সোনালিটি টাইপ, আপনার পার্সোনালিটি টাইপটা মনে হয় যে যার আশেপাশে অনেক কিছু হচ্ছে, সে এই ধরনের কিছু পছন্দ করে। এটা কি জানি বলে, মনে পড়তেছে না। সো আমি কিন্তু আমার লাইফের বেশিরভাগ টাইমে অফিস জব করেছি। অফিস জব করার পরে আমি মাঝখানে আবার 1 বছর রিমোট জবও করেছি। রিমোট জব ইন দ্য সেন্স, আমি একটা স্পেসিফিক টাইমে আমার কাজগুলো করে আমি তারপরে আবার মাসে আবার কিছু টাইম আমার অফিসে আসা লাগতো। হাইব্রিড বলা যেতে পারে পুরোটা। বাট পুরো রিমোট আমি এখন করছি। এখন আই ডোন্ট গো এনিওয়ার, আই ডোন্ট রিপোর্ট এনিওয়ার। রিপোর্ট করে ইন দ্য সেন্স মাস শেষে তো তাকে একটা কিছু বলা লাগে। যখন আমার উপরে ওদের হেড অফ মার্কেটিং যখন আমার সাথে বসতে আসে, তখন তো আমার তার সাথে বসে কথা বলা লাগে, আমারও প্রেজেন্টেশন বানাতে হয়। বাট ওইটা এরকম না যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে তুমি কেন বসলে না, তোমার আওয়ারলি আমার ট্র্যাক হবে। আপনি আমাকে যেই কোয়েশ্চেনটা করতেছেন বা আপনি যেটা বলতেছেন যে এই চ্যালেঞ্জটার অ্যাকচুয়ালি আমি বুঝি কেন করতেছে। বিকজ বাংলাদেশে আমরাও, আমাদের যে এজেন্সি ক্রিয়েট করতেছে নেক্সট লিডার্স, আমরা গত মনে হয় 1.5 মাস ধরে 2টা হায়ারিং পোস্ট দিছি। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার লাগবে, এন্ড উইল পে ওয়েল। মানে আমাদের আমার যশোরে আমরা খুঁজতেছি, যশোর অনুযায়ী আমরা অন্যান্য যে কোনো কোম্পানি থেকে আমরা অ্যাটলিস্ট ভালোই পে করবো। এন্ড আমরা যখন কেউ আসবে, সে আমাদের এনার্জি ম্যাচ করবে। চিন্তা করেন, আমার মতো আরো 5-6 জন আছে যারা কেউ ধরেন সেবাতে একটা ভালো পজিশনে কাজ করতেছে, কেউ অন্য কোম্পানিতে কাজ করতেছে, সবাই খুব টপ লেভেলে কাজ করতেছে। তাদের সাথে রেগুলারলি কাজ করবো, আমরা মুড়ি মাখায় খাবো একসাথে, আমরা ইনসাইট শেয়ার করবো, সে আমাদের কাছ থেকে শিখবে, ফিডব্যাক পাবে, 10 জনের ফিডব্যাক পাবে। সো ওই সার্কেলে সে আসতে পারবে, তাই না? বাট আমরা পাচ্ছি না, দিস ইজ দ্য রিয়ালিটি। বাট এট দ্য সেম টাইম আমি আপনাকে যদি আমার ইনবক্স দেখাই, মেবি আমার এই ভিডিও লাস্ট 2-3 সপ্তাহে অনেক মানুষ দেখতেছে, কয়েকটা ভিডিও মোটামুটি অনেকের কাছে পৌঁছেছে। সো ওইখান থেকে আমাকে অনেক মানুষ বলতেছে, ভাইয়া এই যে আমি আপনার থাম্বনেইল বানাই দিচ্ছি, এটা করে দিচ্ছি, ওটা, দে আর অল গ্রাফিক ডিজাইনার্স।
বাট আমরা গ্রাফিক ডিজাইনার পাচ্ছি না খুঁজে। এখন ওয়ার্ক ফ্রম হোমের প্রবলেমটা আমি আপনাদের বলি। আমি দুজনকে হায়ার করছিলাম আমার কাজের জন্য। একজন হচ্ছে আমার ইউটিউবটা ম্যানেজ করবে, ইউটিউব এবং হচ্ছে আমার ফেসবুক সব, মানে এটা জাস্ট টাইমের। আমি যদি বলি ওকে আমি যে টাকায় রাখবো, ধরুন ওকে আমি 5,000 টাকা দিব মাসে, ওই টাইমটা যদি আমি না দিই, আমি অনেক 5,000 টাকার চেয়ে অনেক বেশি মেক করবো ওই টাইমে। সো আমি দিছিলাম। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স আসলে দুজনের সাথে ভালো হয় নাই। মানে মেবি মানে সামথিং ওয়ার্কস, বাসা থেকে আসলে সবাই করতে রাজি না। এখানে একটা মানে প্রসেস বানানো যেতে পারে, বাট যারা অনেক টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ধরেন এরকম প্যাসিভ জেনারেলের মতো এত সুন্দর একটা অফিস করছে, তারা চাবে যে আমার অফিসে আমি আসবো, আমার লোক বসে থাকবে, আমি কাজ করব, মানে দে ওয়ান্ট দ্যাট। সো তাদের ক্ষেত্রেও লস না, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় মানুষকে যদি কেপিআইতে ফেলানো যায়, আমি যদি কখনো এত বড় অফিস দিই, আমার এজেন্সির জন্য আমি ফিউচারে যেটা চেষ্টা করবো, কারণ আমাদের এজেন্সি এখনো অনেক ইয়াং জায়গাতে আছে, এখন আমাদের একসঙ্গে লাগবে যে আমার অফিসে 2টা ডেস্ক ফাঁকা আছে, আমি চাই না কেউ বাসায় বসে কাজ করুক, আমি 2,000 টাকা বেশি দিতে রাজি। সো মাই পয়েন্ট ইজ, আপনি মানে এই স্ট্রাগলটা থাকবেই, বাট এর মধ্যেও আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে যারা এখনো কোওয়ার্কিং স্পেসে কাজ করে। আমি একটা কোম্পানির নাম নিতে পারি, টাইগার মিডিয়া। ওদের সিইও, ওরা দে আর ভেরি অ্যামেজিং পিপল, ওরা অনেক ইয়াং, আমাদের বয়সী। দে নেভার টেল ইউ টু কাম টু অফিস। আপনি হয়তো নাম শুনে নাটশেল, কেবলগ্রাম, ওদের। সো দে নেভার উইল, মানে দে উইল নেভার সে যে তোমাকে কাজ করতেই হবে, বাট ইউ নিড টু গেট থিংস ডান। 40 আওয়ার মানে 40 আওয়ার। সো এটাই মানে এই ব্যাপারটা থেকে। আবার আমি অনেক নতুন কোম্পানিগুলোকে দেখি যে ট্রেডিশনাল চিন্তা ভাবনা করেই থাকে, তুমি কাজ করতেছো কি না করতেছো, আই ডোন্ট কেয়ার, অফিসে আসতে হবে, একদম টাইমলি আসতে হবে। আমার কিন্তু চিন্তা ভাবনা এটা না যে আমি অফিসে কাজ করবো না, আমার কিন্তু অনেক ইচ্ছা যে আমি অনেক আগে থেকে বলে যে আমার অফিস জব করতেই হবে, বাট সমস্যা হচ্ছে কি ইউনিভার্সিটি ক্লাস হচ্ছে ওয়ার্ক, এটা ম্যাচ করে না। এরকম না যে হচ্ছে মানে এটা কোনো পার্ট টাইম জব হিসেবে করতে হচ্ছে, সেটা তো পসিবল না, এটা 9 to 5 এটা চলবে। এটা অনেক কোম্পানি আবার এখানে অনেক ভালো সুযোগ দেয়। যেমন আমি একটা মেয়েকে চিনি, ওর নামটা বলতেছি না, বাংলাদেশের খুব টপ লেভেলের একটা এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করে। ওইখানে ও ইউল্যাবে পড়ে মনে হয়, আই এম নট শিওর। ও রেগুলার বিজনেস কম্পিটিশন করে, এটা করে ওটা করে, এখনো মনে হয় ফাইনালি ওর পড়ালেখা শেষ হয়েছে, ফুল টাইম এখন অফার পেয়েছে। ও এখানে ওরকম এসিও নিয়ে কাজ করে, ঠিক আছে। এন্ড ও সুপার স্মার্ট, রেগুলার কাজ করে। এন্ড গত 3 বছর ধরে ওর সাথে আমার পরিচয়। আমাকে একটা প্রজেক্টের জন্য, আমাদের একটা স্টার্টআপে আমি কাজ করতাম, ফুড এন্ড ফ্লেভার্স, ওইখানে একটা প্রজেক্টের জন্য আমাকে নক করছিল, বা আমি নক করছিলাম জানি না, আমি ওদের ফাউন্ডারের নাম্বার আমার দরকার ছিল, জন্য ওকে আমি লিঙ্কডইনে নক করছিলাম। সো লং স্টোরি শর্ট, সে কাজ করতেছে এন্ড ইটস ওয়ার্কিং ওয়েল ফর দেম। সো আমার মনে হয় যে ফাউন্ডার বা ওই কোম্পানির মালিকদেরও ওই মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট। না আমি জানি যে আমি একটা গিয়ে অফিস জব করবো, আমার খুবই ইচ্ছা যে আমি অফিসে যাব, সবার সাথে কমিউনিকেট করব, সবার সাথে টিম ওয়ার্ক করবো, এটা অনেক ইচ্ছা, কারণ ওইটার ভাইবটাই আলাদা অফিসে জব করা। এখানে হচ্ছে নিজের একটা বাসায় ডেস্কে বসে জব করে না, ওরকম একটা মানে ফিল হয় না বা মজা আসে না। ওখানে যাবো, শিখবো, অনেক এক্সপিরিয়েন্স শিকার আছে একটা। আমি মনে করছি যারা, আমি এখন অনেক বেশি হচ্ছে বাংলাদেশ কোনো এজেন্সিতে জব খুঁজতেছি না যেটা ওয়ার্ক ফ্রম হোম, কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে টিমের সাথে খেলার জন্য। হ্যাঁ, কারণ আমি ফ্রিল্যান্সিং করে অনেক ক্লায়েন্ট পাবো, অনেক কিছু করতে পারবো, বাট জিনিস হচ্ছে আলটিমেটলি নিজের মানে গ্রোথ আনতে, নিজের মাইন্ডসেট কে বড় করতে, ওইগুলোর জন্য অবশ্যই একটা টিম দরকার, যেখানে সবার সাথে মিলে কাজ করা যাবে, ইনসাইট শেয়ার করা যাবে, এটা অনেক বেশি দরকার। যে জন্য ফিডব্যাক দেওয়া যাবে, এটা হচ্ছে অনেক বেশি দরকার। এই জন্য হচ্ছে আমি অনেক বেশি খুঁজতেছি জব, এই জন্য আশা করি যে পাবো, এবং ইউনিভার্সিটি শেষ হইলে আমি ট্রাই করবো। আমি পার্সোনালি এবার আপনাকে একটা ছোটখাটো সাজেশন দিই। আমার কাছে মনে হয় আপনি যদি একটা অপশন পান, ওয়ার্ক ফর আ ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট আপনাকে 25,000 টাকা স্যালারি দেবে, বাংলাদেশে এরকমই পাবেন আসলে শুরুর সময়। আপনি যদি 5-6 বছর এক্সপিরিয়েন্স থাকে, তখন আপনি 50-এর উপরে পাবেন 30,000 টাকা স্যালারিতে, 20,000 25,000 টাকা স্যালারিতে আপনি একটা কোম্পানিতে দুইটা কাজ করতে হবে। আপনি আপনার যে কাজ থাকবে আপনি 4 ঘন্টায় রেডি করে একদম বসে থাকতে পারবেন, বাট বাদ বাকি টাইম ওই মানুষ সিগারেটের ব্রেক ওই ব্রেক নিতে থাকবে। এট দ্য সেম টাইম ইউ গট অ্যান অপরচুনিটি উইথ 14,000 টাকা, বাট ইন অ্যান এজেন্সি। You have to pick the agency. If you are a মানে growth focused person, I will pick the agency. একদম। আমি অনেক বেশি 6টার সময় আপনি আসতে পারবেন না সহজে, আপনার উইকেন্ডেও কাজ করা লাগবে, বাট ওই যে 1.5 বছর আপনি থাকবেন, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন, প্রেজেন্টেশন বানানো, কিভাবে করে ক্লায়েন্টকে পারসুয়েট করতে হয়, কিভাবে করে সার্ভিস দিতে হয়, এবং আপনি অন্য এত কাজ পাবেন, এত মানুষ রিচ আউট করবে যে আপনার আসলে ওইটাতে ইউ উইল আর্ন আ গুড লিভিং। আমার সাথে এটাই হয়েছে। ঠিক আছে, আমরা এখন অনেকক্ষণই আলোচনা করলাম, বাট আমার আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করার আছে। আমরা হচ্ছে যারা ডিজিটাল, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আমি ডিজিটাল মার্কেটিং, যদিও একটা পার্ট নিয়ে, বাট বর্তমানে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কি আদৌ এমন কোন ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে অনেক ভালো শেখাবে? কারণ আসলে আমি 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 নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আমি যখন শিখা শুরু করছি, এমন একটা ইনস্টিটিউশন থেকে শিখতেছিলাম যেখানে হচ্ছে মানুষকে জাস্ট ধরে নিবে, নেওয়ার পরে বলবে যে আচ্ছা ঠিক আছে, ক্যানভা শিখো, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ দাও, সবাই তো এরকম। হ্যাঁ, ক্যানভা শিখো, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ শিখো, এবং ওই যে ফেসবুক অ্যাডস এর যে বেসিক ড্যাশবোর্ডটা, দ্যাটস ইট।
তোমার ডিজিটাল মার্কেটিং শেখা শেষ, তুমি যাও কাজ করো, যে বাংলাদেশের একটা ডিজাইন পাইছো, ক্যানভাতে ডিজাইন করে দিচ্ছো, দ্যাটস ইট। এটাই মনে করো অনেক ভাই অনেক কিছু শিখে ফেলছি। দেন বলবো যে আচ্ছা তুমি আসো তো, আমাদের হচ্ছে একটা অপরচুনিটি আছে যে তুমি যদি আমাদের একটা স্টুডেন্ট এনে দাও, তো তুমি এখান থেকে 500 টাকা কমিশন পাবা। আচ্ছা, এই স্টোরি তো সবারই দেখতেছি তাহলে। মানে এইটাই হচ্ছে এখন বাংলাদেশের মানে কালচার হয়ে গেছে। ঢুকবো, ক্যানভা ট্যানভা শিখাবে, বের করবে, দেন বলবে যে আসো আমাদের সেলস টিমে আসো, আইসা মানে এমন একটা পার্ট নাও যে তুমি অনেক কিছু জানো, জানি না তুমি এরকম 10টা স্টুডেন্ট আনো, তুমি 500 করে কামাও প্রত্যেক পার স্টুডেন্ট থেকে। তো এই কালচারটা থেকে বের হয়ে আসলে ট্রাস্ট বিল্ড করে কিভাবে একটা ভালো জায়গায় যাবো, মানে একটা আমাদের জন্য একটা ভালো ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেটা গ্রাফিক ডিজাইনের মতো না, যে শিখাই দিলাম ওই টুলস গুলো শিখাই দিলাম শেষ। জিনিসটা এরকম না, এটা অনেক বেশি মানে একটা গেম কাইন্ড অফ, অনেক কিছু চ্যালেঞ্জ, বিভিন্ন টাকা বিভিন্ন চ্যালেঞ্জ। একদম কে শিখাবে আমাদেরকে? হ্যাঁ, এখন দ্য থিং ইজ, আমি বাংলাদেশের মোটামুটি যে কটা কোর্স আছে, এটা আমি 2022 সাল থেকেই আমি সব জায়গাতেই অ্যাকচুয়ালি অ্যাক্সেস নিয়েছি। নট লাইক যে সবার কাছ থেকে শিখবো, সবার কাছ থেকেই করবো। আমি কারো নাম নিতে পারবো না, এখন নাম নিতে পারবো না, নট লাইক যে আমাকে প্যাসিভ জার্নাল মানা করছে, আমি অ্যাকচুয়ালি নিতে চাই না, কারণ সব জায়গারই কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। ধরেন এটা আসলে আপনার বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন। যেমন বিগিনার গাইড, আমি যে আমার বিগিনারের ভিডিওটা বানিয়েছি, এটা জাস্ট নর্মাল 4 মিনিটের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। এটা কিন্তু আসলে নট লাইক যে একটা ভিডিও আমি জাস্ট বলে দিলাম না, এটার পিছনে আমার 5 বছর আমি কাজ করছি আছে, আমি এতগুলো কোর্স নিছি বাংলাদেশে। আপনি যে কোনো কোর্সের নাম বলেন, ওখানে আমি আসি, প্যাসিভ জার্নাল হোক, যে কোনো কিছু আসি। এটার কারণ এই না যে আমি ওখান থেকে অনেক কিছু শিখতে চাই, অবশ্যই শিখছিও, সবার অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি জাস্ট বুঝতে চাই হাউ দে ওয়ার্ক এন্ড দে আর অ্যাকচুয়ালি, আমি বলবো আপনি যেটা বলতেছেন, আপনি যাদেরকে পাইছেন এটা হচ্ছে ফ্রিল্যান্স বেস, যে ওকে তুমি এটা শিখে তোমাকে ফ্রিল্যান্সিং শেখাবো, ঠিক আছে? এরকম অনেকে আছে, ধরেন ওদের সেলসের লোকজন থাকে, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, আপনাকে একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এই নীল তারা, আকাশ ভরা তারা, এরকম কিছু একটা দিয়ে আপনাকে বলবে যে এই সেমিনারে আসুন, এই আপনার ভবিষ্যৎ হয়ে যাবে, এই সেই। এটা বেশিরভাগ সময় একটু গ্রামের সাইডে যাদের থাকে তাদেরকে নেয়। নেওয়ার পরে প্রথমে একটা সুন্দর একটা জুম সেশন হবে 1 ঘন্টার, একদম ওইখানে জয়েন করবে, তো ওখানে খুব স্বপ্নের কথা বলবে, এই আমার একজন খোয়া ইট ভাঙতো, এখন আমার কাছে কাজ করে। অ্যাকচুয়ালি কোনো ক্রেডিবিলিটি নাই ওইটা, বাট সবাই ওরকম না, হয়তো অ্যাকচুয়ালি আসেও। পয়েন্ট যেটা আমি বলার চেষ্টা করতেছি, এইটা অ্যাকচুয়ালি থাকবেই, এর মধ্যে থেকেই অনেক মানুষ ভালো কাজ করতেছে, এবং ওই ভালো কাজ যারা করতেছে এদের কাছ থেকে খুঁজে বের করতে হবে। যে বিগিনার আছে, আপনার যে কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি বলি একদম অবজেক্টিভলি, আপনাকে নিজে নিজে ঘাটাইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর জন্যই শুধু বলতেছি এটা। আপনি যদি রিসার্চ করতে না পারেন, আপনার যদি রিসার্চিং পাওয়ার ভালো না থাকে, ইউ উইল নেভার বি এবল টু বি আ গুড ডিজিটাল মার্কেটার। এটা আসলে আপনার ল্যাপটপের সাথে, ইন্টারনেটের সাথে, টাইপিং ফাস্টের সাথে, এগুলোর সাথে আপনাকে মানে ইউজ টু হইতে হবে। আপনি যদি গিকি হন, একটু গিকি, যে ওকে কি হয় আমি এখন জানার চেষ্টা করতেছি, এখন মানে একটু হইতে হবে এরকম, তাহলে আপনি নিজেই ফিগার আউট করবেন যে ওকে ইউটিউব হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং ইন 2025, এইটা রিলেটেড 50টা ভিডিও দেখে ফেলতে হবে, একদম 50টা, অ্যাকচুয়ালি 50টা, আমি তো মনে করি এটা বেশি, এক্সাম্পল বলতেছি, 50টা ভিডিও দেখে ফেলতে হবে। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ওকে হোয়াট ওয়ার্কস এন্ড হোয়াট ডাজন্ট ওয়ার্ক, কোনগুলো কমন আছে। করার পর আপনি নিজে একটা ইন্টার্নশিপ পেয়ে যাবেন, এন্ড দেন you will be able to crack things. আমি মনে করি কি যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় পার্টিকুলার, বা যে কোনো স্কিল শিখতে চায়, সর্বপ্রথম ওয়ে হচ্ছে যে ইউটিউবে যাও, ইউডেমিতে যাও। ইউটিউবে তো প্রবলেম আছে, ওখানে যে আর্ন করুন 1000 টাকা প্রতিদিন, হ্যাঁ এটাও প্রবলেম আছে। বাট ইউটিউবে গেলে যেরকম অনেক বড় বড় ইন্ডিয়ান অনেক ইউটিউবার আছে যারা অনেক বড় বড় হচ্ছে বিভিন্ন বাইরের দেশে ইউটিউবার আছে যারা হচ্ছে অনেক সুন্দরভাবে শিখাচ্ছে। বাট আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, আমাদের মাইন্ডসেট কি হচ্ছে জানেন, তুমি মেন্টর ছাড়া কিছু করতে পারবে না। এটা হচ্ছে প্রথমেই ঢুকাই দেয় যারা হচ্ছে করতেছে, আপনার সেল করতেছে কোর্স গুলা, ওরা ঢুকাই দেয় তুমি যে মেন্টরের কাছে আসো, তুমি তাবিজ পাবা, তাবিজ পেয়ে হচ্ছে তুমি এটা বাইতে রাখবা, দেখো তুমি লাখ টাকা কামাচ্ছ। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। কেউ বলে না যে তুমি ইউটিউবে যাও, 15-20টা ভিডিও দেখো। আমি কেউ যদি আমাকে সাজেশন চাইতে আসে যে ভাই আমি কি করবো, আমি শিখতে চাচ্ছি, আমি বলি যে তুমি হচ্ছে 10টা চ্যাটজিপিটিতে যাও, কি কি স্কিল আছে দেখো, এরকম 10টা স্কিল করো, নোট ডাউন করো, দেন 10টার হচ্ছে তুমি ভিডিও দেখো, 10টার ভিডিও দেখবে একদম কোনো প্রপার নেই, নোট নেই বা একদম প্রপারলি। দেন তুমি নিজে আইডেন্টিফাই করবে যে তোমার জন্য কোনটা ভালো, এবং প্রত্যেকটার জন্য তুমি হচ্ছে প্রপারলি হচ্ছে দেখবে জব মার্কেট কিরকম, সার্চ করে দেখবা। যদি দেখো যাচ্ছ ঠিক আছে এটা ফাইন, দেন তুমি এটা নিয়ে হচ্ছে ইউটিউব আরো ভিডিও দেখো। ইউটিউব থেকে তুমি 60% স্কিল অর্জন করা সম্ভব শুধু ইউটিউব থেকে। দেন 40% তুমি বিভিন্ন কোর্স কিনো, এখান থেকে আস্তে আস্তে শিখো, নেটওয়ার্কিং করো, বড় ভাই ব্রাদারকে অ্যাড করো, লিঙ্কডইনে যাও, ওদের পোস্ট পড়ো, হয়ে যাবে। মানে খুব আহামরি যে খুব বড় কিছু এরকম। এবং ডিজিটাল মার্কেটিং মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। একদম যত কিছু শিখে কোনো লাভ নেই যদি আপনি প্র্যাকটিক্যালি না আসতে পারেন। এটা হচ্ছে মানে আমি মনে করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট।
তারপরে যদি আমি যদি আপনাকে একটা কথা বলি যে এই যে 2025 সাল আসতেছে সামনে, আমরা দেখছি যে 24 সালে হচ্ছে এআই নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে। আমরা 24 সালে দেখলাম এআই রেভলিউশন, 23 সালে দেখলাম বিটকয়েন রেভলিউশন, সবকিছুই দেখলাম আমরা। 25 সালে আসলে কি হবে? এবং আমি যদি সাথে আরেকটা কোশ্চেন এড করি যে আমরা অনেকে বিভিন্ন স্কিল এখন দরকার বিভিন্ন কোম্পানি, তো আমরা 25 থেকে আগামী 30 পর্যন্ত মানে এরকম 5-7 বছর এরকম কি স্কিল থাকবে যেটা আপনি মনে করেন যে আমাদের এখন থেকে ডেভেলপ করা উচিত এবং এটা আমাদেরকে ফিউচারে অনেক বেশি হেল্প করবে? আচ্ছা, আমি এখানে একজনের নাম বলবো। এই লোকটা অনেক দিন ধরে এই বিষয়ে কথা বলতেছে। সেটা হচ্ছে, আপনি কি শার্ক ট্যাঙ্কের অনুপমকে চেনেন? Shaadi.com এর। ইয়েস। হ্যাঁ, উনি একটা কথা বারবার বলছে, এনিথিং রিলেটেড টু এআই ইউ হ্যাভ টু মানে মেক শিওর ইউ লার্ন ইট। কেন দরকার এটা, কেন বলছে এটা উনি? আমি রিসেন্টলি ওনার একটা কথা শুনতেছিলাম, মানে আমি কোন একটা জ্ঞান দেওয়ার চেয়ে ওনার কথাটা বলা অনেক ইম্পর্টেন্ট। উনি বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, যে জিনিসটা এখন বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ডে, এই জিনিসগুলাই মানে আপনাকে এক্স্যাক্টলি যদি ওইটা করেন তাহলে হবে না। ওয়ার্ল্ড নতুন কি হচ্ছে? এআই। তার আগে কি ছিল? বিটকয়েন, ওইগুলো এখনো মার্কেট আছে, বাট এআর ভিআর এর চেয়েও এখন সবচেয়ে বেশি হিট আছে হচ্ছে এআই। সো 2025 সালে এআই জিনিসটাকে মানে মানে ইউ ক্যানট ইগনোর। যেমন আমার যদি লাইফের একটা আছে, বিজ্ঞাপন আছে, আমি ছোটবেলায় শুনবেন, তীর ছাড়া আমার চলেই না। আমার জন্য এখন ChatGPT ছাড়া আমার চলেই না। একদম একদম আমার জন্য যেটা বললাম যে তীর ছাড়া আমার চলেই না, ChatGPT ইজ লাইক দ্যাট। এটা যে কোনো ডিজিটাল মার্কেটিংকে আপনি জিজ্ঞেস মানে যে ভালো করছে তাকে জিজ্ঞেস করবেন, সে সেম কথা বলবে আপনাকে। সো এর মানে কি? এর মানে হচ্ছে এরকম আরো টুলস আসবে। এআই শুধুমাত্র ChatGPT না, এআই কিন্তু আরো অনেকগুলো টুল আছে। যেমন আগে মনে করে ChatGPT, আপনি যখন ছোট একটা ক্লায়েন্টকে আপনি ধরেন ম্যানেজ করতেছেন, ধরেন নেদারল্যান্ডের একটা চিজ ফার্মের মালিক, চিজ ফার্ম, সে খুবই একা একটা এন্টারপ্রেনার, সবকিছু নিজে করে, সব একা ম্যানেজ করে। সে আপনাকে প্রতি আওয়ারে 30 ইউরো দেবে। আপনার কাজ হচ্ছে উইকলি 3 ঘন্টা ওর জন্য কাজ করা। এখন ওরে যদি আপনি বলেন, ওই ক্লায়েন্টটা যদি বলেন যে ভাই আই নিড সামওয়ান ফর গ্রাফিক ডিজাইনিং, ও আপনাকে বাদ দিয়ে দেবে। সিম্পল, ভাই আই ডোন্ট থিঙ্ক আই ক্যান স্পেন্ড এনি মোর মানি অন দ্যাট। আপনাকে কি করতে, আপনি এআই দিয়ে বিভিন্ন হেল্প নিয়ে আপনি ওর জন্য ওই গ্রাফিক ডিজাইনটা করে দেবেন। ইউ উইল মেক দ্যাট 180p যেই ডিজাইনটা। সো আপনার কোয়েশ্চেন যেটা ছিল যে এআই 2025 সালে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে কাজ করবে, ইমপ্লিমেন্ট থিংস। আপনি গুগল অ্যাড যদি চালান, গুগল অ্যাড ড্যাশবোর্ডে দেখেন অলরেডি অনেক জিনিস চলে আসছে। আমি রিসেন্টলি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে আমার নর্মাল যে ক্যাম্পেইনটা আমি চালাইছি, রিটার্গেটিং ক্যাম্পেইন ফেসবুকে, যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন তারা বুঝবেন, তার চেয়ে ডাবল রেজাল্ট পেয়েছি। এখন সবসময় কি এটা কাজ করবে না, বাট আমাকে রেগুলারলি 20% অফ দ্য বাজেট আমাদের ফিল্ডে বা 20% অফ দ্য এফোর্ট এআইতে টেস্ট করতে থাকতে হবে যে কি কাজ করে, কি কাজ করে, কি কাজ করে, কি কাজ করে। এটা একটা গেল। এবং সেকেন্ড হচ্ছে আপডেটেড থাকতে হবে। এই যে আপনি প্রথমে যেগুলো বলেন কোয়েরার কথা বলবো না, মানে যারা যারা রিসোর্সফুল আছে, যাদের অনেক বড় বড় কমিউনিটিতে অ্যাক্সেস আছে, তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারা কি বলতেছে, গুগলের অফিসিয়াল গাইড আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড গুগল বার্ড বা অন্যান্য যে মানে ওগুলো বলতে হবে ওকে হোয়াট আর দ্য টপ 5 থিংস দ্যাট হ্যাপেন, যেমন medium.com আছে, এরকম অনেক কিছু আছে। সো এটাই আমার কাছে মনে হয়, এইটা ছাড়া আসলে দেয়ার ইজ নো মানে আদার ওয়ে। এআই আমাদের এখন লাগবেই, এআই ছাড়া লাগবেই মানে কি, আনটিল ইউ আর বেটার ডেভেলপার অ্যান্ড ইউ হ্যাভ মানে ChatGPT ওপেন এআই কিভাবে কাজ করছে, বছরের পর বছর লার্জ ডেটা মডেলকে দেখায় ওকে ইনপুট করে 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 ওকে ট্রেন করাইছে। এখন আপনার যদি ওর চেয়ে বড় ক্ষমতা থাকে, ইউ ক্যান ডু দ্যাট, যে ওকে আমি এর চেয়ে বড় এআই তৈরি করতেছি, অন্য কিছু তৈরি করতেছি। এটা তো পসিবল হবে না। ইয়েস, আই থিঙ্ক আজকের জন্য এটাই এনাফ। ওকে, সো সিয়াম, কথাবার্তা হতেই থাকবে। থ্যাংক ইউ ফর শোয়িং আপ ফার্স্ট অফ অল এগেইন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমাদের কনভারসেশনটা একটু আমরা চেষ্টা করেছি ওপেন, র এবং গিকি রাখার জন্য। আই হোপ আমাদের ভিউয়ার যারা দেখবে তাদের কাছে ভ্যালুয়েবল মনে হবে। এটা আমরা নেক্সট ডে আবার খুব তাড়াতাড়ি বসবো এন্ড উই উইল অ্যাকচুয়ালি টক অ্যাবাউট আওয়ার প্রোগ্রেসেস, যে আমরা কি করছি, কেমন করছি। ওকে, থ্যাংক ইউ।